নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের স্টেট লেভেল ওয়েবিনার আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের দ্বারা। আজকের বিষয় পলিটিক্যাল থট ইন আর্লি ইন্ডিয়া। আজকের আমাদের এই আলোচনার মুখ্য আলোচক ডক্টর নবমিতা দে ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এইচওডি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যাডামাস ইউনিভার্সিটি, কলকাতা। আমি মহাশয়াকে ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়াকে অনুরোধ জানাবো আজকের এই বিশেষ টপিকটি খুব সহজভাবে আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি কি শুরু করতে পারি তাহলে? হ্যাঁ ম্যাম। ওকে, শুরু করতে আচ্ছা। তো শুরুতে বলে রাখি পলিটিক্যাল থট, এবং অ্যাকচুয়ালি এই টপিকটাকে আমি দুটো ভাগে আগে ভাগ করছি। সেটা হচ্ছে যে প্রথমে থাকবে যে হিস্টোরিওগ্রাফি, অর্থাৎ আর্লি ইন্ডিয়া। আমি এনশিয়েন্ট ইন্ডিয়া ইউজ না করে আর্লি ইন্ডিয়া কথাটা বলছি। সেটা মোস্টলি প্রফেসর রণবীর চক্রবর্তীর বই এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া থেকে আমার মানে ওটাই বইটাই আমার অনুপ্রেরণা। কারণ এনশিয়েন্ট ইন্ডিয়াটা মানে যদি রমিলা থাপড় এবং রণবীর স্যারের বইগুলো যদি পড়া হয় তাহলে আমরা বুঝতে পারি যে এনশিয়েন্ট ইন্ডিয়ার কনসেপ্টটা একটা বৃহৎ কনসেপ্ট। মানে মানে আমরা অনেক কিছু তার মধ্যে বুঝে ফেলার চেষ্টা করি, যেটা একটি বৃহৎ কাজ, যেটা বোঝা সম্ভব না যে এনশিয়েন্ট ইন্ডিয়া বলতে আমরা কি বোঝাতে চেষ্টা করছি। প্রস্তর যুগ থেকে মানে প্রি হিস্টোরিক থেকে থ্রেশ টাইম, রমিলা থাপড় যুগের শেষে মানে থেকে শিখটা। তো আর্লি ইন্ডিয়ার কথাটা সেই কারণে ব্যবহার করা, কারণ পলিটিক্যাল থট কনসেপ্টটা মেজরলি আমরা জানি রাষ্ট্র বা স্টেট, যেটাকে আমরা বলি স্টেটকে ঘিরে। তো পলিটিক্যাল থট প্রথমত আমরা পড়ি কেন? তো এখানে এই বিষয় নিয়ে অনেক নানা মুনি নানা মত আছে। যেমন ধরুন, একদল বলছে যে এই পলিটিক্যাল থট করার কোনো ভ্যালু নেই, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। কেউ মানে বার্কলে ফর এক্সাম্পল, উনি বলছেন যে এটা হচ্ছে এমন একটা জিনিস যে ধুলোর ঝড় উঠিয়ে তারপর আমরা বলছি যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আবার আরেক দল বলছেন, যারা একটু কম এক্সট্রিমিস্ট, তারা মনে করেন যে পলিটিক্যাল থট পড়ার মধ্যে বিশাল মহানতা যেমন কিছু নেই, তেমনি আবার অনেক ভুল ভ্রান্তি, মানে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই আইডিয়াটা ধীরে ধীরে তৈরি হয়। এবং আর্লি ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদেরও সেরকমই ধারণা হচ্ছে, যখন আমরা মানে বৈদিক যুগ থেকে শুরু করে আমি আজকে যেমন মহাভারতে গিয়ে শেষটা করব। তো তার আগে আমি একটু বলে রাখি যে পলিটিক্যাল থট ইন আর্লি ইন্ডিয়া এই ব্যাপারটাই ছিল আমাদের কাছে উজ্জ্ব যতদিনে ব্রিটিশরা আমাদের দেশে এসে তাদের মানে রাজ্য শাসন করা শুরু করেন। অ্যাকচুয়ালি রাজ্য শাসন তো না, এটি একটি উপনিবেশ ছিল। তো উপনিবেশ শাসনকালে তাদের মনে হয়েছিল যে তাদের কলোনি, এই যে ভারত সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে আমরা এখন বুঝি, এই সাবকন্টিনেন্টটাকে বোঝা দরকার এদের মানুষগুলোকে শাসন করার জন্য। এবার এই শাসন করতে গিয়ে ওনারা উদ্ধার করেন যে এই দেশের ইতিহাস বলে অ্যাকচুয়ালি কিছু নেই। এবার আমি যেই মুহূর্তে বলছি যে ইতিহাস বলে কিছু নেই, আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমরা কাদের কনটেক্সটে বলছি যে ইতিহাস নেই। এবার ওনারা যারা আমাদের ভারতবর্ষ নিয়ে পড়াশোনা শুরু করছেন, যেমন ধরুন আমাদের ব্রিটিশ হিস্টোরিওগ্রাফি যেটাকে বলি, দ্য ফার্স্ট স্কুল অফ হিস্টোরিওগ্রাফি ইজ দ্য ব্রিটিশ স্কুল, which can be divided into two divisions, first the orientalist school and then the utilitarians. এবার এই ওরিয়েন্টালিস্ট যারা ছিলেন, ফর এক্সাম্পল আমরা দু চারটে জেমস প্রিন্সেপ তার মধ্যে পড়েন, উইলিয়াম জোনস মেইনলি, বিকজ 1784 এশিয়াটিক সোসাইটি স্থাপনের মাধ্যমে একটি বিশাল কাজ, মানে ইট ওয়াজ আ হিউজ এফর্ট অন দেয়ার পার্ট টু বিগিন দ্য স্টাডি অফ দ্য সাবকন্টিনেন্ট। সো সেই নামটাও সেরকম ভাবে রাখা হয়েছে এশিয়াটিক সোসাইটি। এবার যেটা হচ্ছে তাদের পড়াশোনার মাধ্যমে এটুকু যেমন বুঝতে পারছে যে ওরা মানে ইউরোপে এনলাইটেনমেন্ট ট্রেডিশনে যেভাবে ইতিহাসকে পড়াশোনা করা শুরু হয়েছে, সেইভাবে ভারতে কোনো রকম ইতিহাসের বই এক্সিস্ট করে না। এখানে ইতিহাসকে ক্রোনোলজিক্যালি দেখা বা থিমাটিক্যালি দেখা, এই সাইন্টিফিক ওয়ে অফ লুকিং অ্যাট হিস্ট্রি, এই ব্যাপারটাই এক্সিস্ট করছে না। হেন্স ওনারা কনক্লুশন ড্র করছেন যে ভারতে ইতিহাসের কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কনসিয়াসনেস নেই।
এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এনারা তাদের যে ইতিহাসের বোধ হওয়াটা, ভারতের সম্পর্কে ইতিহাসের যে বোধ ধারণা শুরু হওয়া, সেটাও হয়েছে কিছুটা বলতে গেলে আপার ক্লাস বা এলিট সোসাইটির সঙ্গে সংমিশ্রণের কারণে। এটা এটা লাস্ট লাইনটা এক্সপ্লেন করার আগে আমি মাঝখানে জাস্ট বলে রাখি যে যেই মুহূর্তে ওরা দেখছেন যে এখানে ইতিহাস বলে কিছু নেই, আমরা ভারত সম্বন্ধে আমাদের পক্ষে বোঝার কিছু নেই, কারণ ভারতে তখন কি কি বই এক্সিস্ট করছে না যা মেইনলি ধার্মিক বা ধর্ম সংক্রান্ত, মহাভারত বলুন, রামায়ণ বলুন, এগুলো সবকিছু ধরা হচ্ছে একটা ধার্মিক গ্রন্থ হিসেবে। তো এর মাধ্যমে আমরা এর পরে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টালিস্টরা ফর এক্সাম্পল দে স্টার্ট স্টাডিং দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, দে ট্রাই টু রিকনস্ট্রাক্ট কিভাবে রিকনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আমরা আসছি হচ্ছে আমি বললাম এলিট সোসাইটির সঙ্গে ওরা এনারা বেসিক্যালি ডিসকাশন শুরু করছেন, পড়াশোনা করা শুরু করছেন এবং এদের একটা ধারণা তৈরি হচ্ছে। এই ধারণাটা এইরকম যে এই দেশে রাজা মানে রাজতন্ত্র ছিল, প্রজারা ছিলেন এবং গ্রাজুয়ালি যেটা ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে যেই ধরনের রাষ্ট্রই থাকুক না কেন সেই রাষ্ট্রটি একটি ডেসপটিক মানে একনায়কতন্ত্রের এখানে আধিপত্যটা বেশি এবং স্টেট ইজ এ স্ট্যাটিক কনসেপ্ট হিয়ার। এবং এটা মেইনলি আরো বেশি কি বলবো মান্যতা পায় যখন ইউটিলিটেরিয়ান বা ইউটিলিটেরিয়ানিজমের প্রভাব আমাদের ইতিহাস চর্চার মধ্যে বেশি দেখতে পাই আন্ডার দ্য ব্রিটিশ, যেটা আমি বললাম যে ব্রিটিশ স্কুল অফ হিস্টোরিওগ্রাফি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এই ব্রিটিশদের এই ইতিহাস পড়ার পেছনে একটা একটা মেইন বা প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে তাদের নিজেদের এখানে রুল করাটাকে ভ্যালিডেট করা বা লেজিটিমাইজ করা, অর্থাৎ তাদেরকে ভারতবর্ষকে বা ভারতবর্ষের ইতিহাসকে এমন ভাবে দেখাতে হবে যে ভবিষ্যতে যে ব্রিটিশরা লিবারালিজম নিয়ে এত আস্ফালন করেছেন, এত নাচানাচি করেছেন, তাদেরকে ভবিষ্যতে গিয়ে জবাবদিহি না দিতে হয় যে যা তারা নিজেদের দেশে করেছে তা ভারতবর্ষে কেন করেননি, বা ভারতবর্ষের সম্পূর্ণ বিপরীতপন্থী ধারণা কেন তাদের কাজকর্মের মধ্যে দেখা যায়। তো সেইখানে ওনারা কি প্রমাণ করার চেষ্টা করছেন, ফর এক্সাম্পল আমরা যদি জেমস মিলের বইটা দেখি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা 1818 থেকে 23-এর মধ্যকালীন সময়ে রচিত, 1818-তে পাবলিশ হয় বইটা। সেখানে প্রথমত তো উনি ভারতের ইতিহাসটাকে 3টে ভাগে ভাগ করছেন, যেটাকে আমরা বলি পিরিয়ডাইজেশন। একটা হচ্ছে দ্য মানে হিন্দু, মুসলিম অ্যান্ড ব্রিটিশ পিরিয়ডস। এবার এই হিন্দু, মুসলিম, ব্রিটিশ পিরিয়ডস এর পেছনে কারণটা কি? কারণ অ্যাজ সাচ সেভাবে দেখতে গেলে আপনারা নামকরণে দেখতে পারবেন যে এখানে প্রথম দুটোর ক্ষেত্রে ধর্মের নাম নেওয়া হয়েছে, অথচ ব্রিটিশের সময় আমরা খ্রিশ্চান কথাটা ইউজ না করে ব্রিটিশ কথাটা ইউজ করছি। তার মানেটা কি দাঁড়ায়? যে ভারতে প্রধানভাবে একটা সময় ছিল যখন প্রধানত হিন্দু রাজারা রুল করছিলেন, তারপরে এলেন মুসলমান রাজারা। অর্থাৎ এটা নট অনলি উই আর ট্রাইং টু overshadow or overlook the existence of the separate cults and sects that existed in India at that time and who did not consider themselves as Hindus. কারণ প্রথম কথা হচ্ছে হিন্দু কথাটাই আমরা ধর্ম সম্প্রদায় হিসেবে বা একটা সম্প্রদায় হিসেবে দেখতে শুরু করি কিন্তু ব্রিটিশদের সময় থেকেই। তার আগে কিন্তু হিন্দু সম্প্রদায় বলে কিছু এক্সিস্ট করতো না। হ্যান্স জেমস মিল খুব কনভিনিয়েন্টলি এই সময়ের বিভাগটা, যেটা পিরিয়ডাইজেশন কথাটা বললাম, এটাকে এমন ভাবে বানাচ্ছেন যে হিন্দুদের সময় এরকম এরকম ছিল, তারপরে মুসলিমরা এসে সম্পূর্ণ সেটাকে তছনছ করে দিয়ে এরকম এরকম করছে, এবং লাস্টে মডার্নটা বা ব্রিটিশ পিরিয়ডটা ইজ সামথিং উইচ ইজ কারেন্টলি ইন এক্সিস্টেন্স। এর থেকে আরেকটা আমরা উত্তর বা কি বলবো আরেকটা ব্যাপার আমরা জানতে পারি বা বুঝতে পারি যে প্রত্যেকটি ক্ষেত্রেই there was the existence of a despotic ruler, এবং ডেসপটিক রুলার কাকে বলছি? যে সম্পূর্ণভাবে নিজের সম্বন্ধে বা নিজের ভালো সম্বন্ধে সচেতন কিন্তু প্রজাদের ওয়েলফেয়ারের ব্যাপারে সে অতটা মাথা ঘামায় না। এবং সেকেন্ডলি এটাই প্রমাণ করে যে ভারতে কোনোদিন রিপাবলিকান বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এক্সিস্টই করতো না, অর্থাৎ এখানকার প্রজারা ডেমোক্রেসি কি বা রিপাবলিকানিজম কি এই ব্যাপারে কোনোদিন ওয়াকিবহালই ছিলেন না। সুতরাং আমরা যখন রুল করছি, আমরা অর্থাৎ ব্রিটিশরা যখন রুল করছি, আমরা এমন
ভাবে রুল করছি যে which is not very different from what existed before. হ্যান্স আমরা বেসিক্যালি ওই ট্রেডিশনটাকে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। সো এটা হচ্ছে ওনাদের লজিক। আমাদের এরকম ভাবে মানে ওনারা ধরুন 1857 অব্দি যেভাবে রুল করে গেছেন এবং কোন রকম ডিসেন্টকে মানে জায়গা না দেওয়া, কেউ কোন রকম মতবিরুদ্ধ বা বিরুদ্ধ মত পোষণ করতে পারবে না, যেরকম রুল আমরা কলোনিয়ালিজমের আন্ডারে দেখে এসেছি। এবং এইভাবে ইতিহাসটাকে বানানোর পেছনে কিন্তু এটা একটা মেজর কারণ ছিল টু ভ্যালিডেট অর লেজিটিমাইজ দেয়ার রুল ইন ইন্ডিয়া। এবং এই ব্রিটিশ হিস্টোরিওগ্রাফিটাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেন 1850-60 সময় থেকে, যেটাকে আমরা বলে থাকি ন্যাশনালিস্ট স্কুল বা জাতীয়তাবাদী স্কুল। এবং এনাদের নামকরণ শুনে আশা করি সবাই বুঝতে পারছেন যে এদের মেইন উদ্দেশ্যটাই ছিল যে ভারতকে একটা স্কুল যেমন এত কম সম্পূর্ণভাবে ডার্ক এজে থাকা একটি স্ট্যাগনেন্ট সোসাইটি, মানে সম্পূর্ণভাবে আটকে গেছে এমন একটি সমাজ যার কোনো রকম প্রগ্রেস নেই, ডেভেলপমেন্ট নেই, এরকম একটা সমাজ থেকে এবার আমরা এমন ভাবে ভারতকে প্রদর্শন করব যে ভারত পৃথিবীর কাছে নিজেদেরকে একটি উদাহরণ হিসেবে পেশ করতে পারে। এবং এটা শুধু মুখের কথা না, তারা কিন্তু নিজেদের মতন করে অনেক প্রমাণ জোগাড়ও করেছিলেন। যেমন আমরা সচিবতন্ত্র এরকম কয়েকটা শব্দের সন্ধান পাই। তারপরে ধরুন 1911 সালে যখন অর্থশাস্ত্র পাবলিশ হয়, 1905 সালে সমাজশাস্ত্রী এটি রিডিসকভার কথাটা ইউজ করলাম কারণ অফকোর্স বইটা এই পুস্তকটি আগেও এক্সিস্ট করতো, কিন্তু এই সময় সেটি আবার পুনরায় আবিষ্কৃত হয় এবং সেটি পাবলিশ করা হয় 1911 সালে। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে অর্থশাস্ত্রের মাধ্যমে আমরা স্টেট কনসেপ্টটার ব্যাপারে যে কতটা ডেভেলপড এবং কতটা ম্যাচিওর একটা আইডিয়া তৈরি হয়ে গেছিল অলরেডি, সেটাকে নিয়ে এনারা প্রচন্ড ভাবে গর্বিত বোধ করেন এবং ব্রিটিশদেরকে এটাও দেখাবার চেষ্টা করেন যে শুধুমাত্র তোমরা নও, আমরাও এই বিষয়ে অনেক অনেক আগে থেকে আমরা চর্চা করা শুরু করেছিলাম। কারণ আমরা অর্থশাস্ত্রে যেটা আমি দেখতে পারি যে সপ্তাঙ্গ থিওরি যেটাকে বলা হয়, সেটা নিয়ে যথেষ্ট বিশদে আলোচনা করা হয়েছে এবং যেটা আমি পরে আসছি ডিসকাশনে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা প্রবলেম যেটা হচ্ছে ন্যাশনালিস্ট স্কুলটাকে নিয়ে, যে এরা জেমস মিলে যে পিরিয়ডাইজেশনটা ছিল হিন্দু মুসলিম ব্রিটিশ বলে, সেই পিরিয়ডাইজেশনটাকে কিন্তু কোনোভাবে ওনারা নস্যাৎ করেন না। ইনফ্যাক্ট ইট ইজ সামথিং লাইক দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অফ দ্য সেম পিকচার। তো যেভাবে একটা দল যেমন ভারতকে অত্যন্ত নগণ্য এবং যাকে বলে যাদের সিভিলাইজ করা দরকার, সভ্য বানানো দরকার বলে প্রেজেন্ট করছেন, আর আরেকটি দল ভারত অলরেডি সভ্য হয়ে গেছে, মানে সভ্যই, মানে আমাদের অসভ্যতার কোনো রকম জায়গায় নেই। এই ভারতের সভ্যতা যাকে বলে দেয়ার ওয়াজ আ গোল্ডেন এজ ইন ইন্ডিয়া, যেখানে প্রচন্ড ভাবে সংস্কৃতি সাহিত্য নিয়ে চর্চা হয়েছে, আর্কিটেকচার নিয়ে চর্চা হয়েছে এবং সেটা নিয়ে অনেক পুস্তকও আছে, গ্রন্থ আছে, শাস্ত্র আছে রাদার। তো সেটাকে প্রজেক্ট করতে গিয়ে যেটা ওনারা করে ফেলেছিলেন যে দে কাইন্ড অফ কমিউনালাইজ দ্য হিস্ট্রি বাই নট রিভাইজিং দ্য পিরিয়ডাইজেশন অফ আর হিস্ট্রি ইন দ্য ম্যানার। এবং এটা চলে মোটামুটি ধরুন আমাদের স্বাধীনতা মানে ট্রান্সফার অফ পাওয়ারের আগে আগে। So it is from the 1950s that we see a different, let's say just after the independence, when a different strand of understanding of Indian history began. মানে ভারতের ইতিহাসকে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা শুরু হয় হচ্ছে এই স্বাধীনতা ঠিক পরে পরে, যেটার পরিচয় আমরা পাই ডিডি কোসাম্বির বই থেকে। এবং কোসাম্বি যেটি করেন, উনি প্রথম কথা উনি অফকোর্স একজন মার্ক্সবাদী ছিলেন বলে আমরা জানি, মার্কসিস্ট হিস্টোরিয়ান, এবং ওনার হাত দিয়েই বলা যেতে পারে যে মার্কসিস্ট স্কুলটা শুরু হয়, সূচনা ঘটে, যেটি ভবিষ্যতে আর এস শর্মা এবং অন্যরাও এগিয়ে নিয়ে গেছেন। তো এই মার্কসিস্ট স্কুলের যেই ধারণাটা ছিল যে আমরা ইতিহাসকে যখন আমরা রাষ্ট্রকে বুঝছি বা মানে আমরা যখন প্রাচীন ভারতকে বোঝার চেষ্টা করছি বা আর্লি ইন্ডিয়াকে যখন বোঝার চেষ্টা করছি, India is all about kings and dynasties. রাজা এবং তাদের ডাইনেস্টি এবং কিভাবে রাজ্য শাসন হচ্ছে শুধুমাত্র এই হিসেবে কি ইতিহাসকে পড়া উচিত? তারা মনে করেন না, সেটা ঠিক নয়। আমাদের কি ইতিহাস পড়া উচিত সাধারণ
বা বলতে গেলে জনতার লেভেলে নেমে এসে, অর্থাৎ যেটাকে একটা শব্দ একটা ফ্রেজ আছে, লিভিং প্রি হিস্ট্রি। লিভিং প্রি হিস্ট্রি অর্থাৎ যা প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত চলে এসেছে, লিভিং প্রি হিস্ট্রি মানে প্রাক ইতিহাস, এবং যা অলরেডি ইন এক্সিস্টেন্স ইভেন টুডে, সেটাই হলো আসল ইতিহাসের উপাদান। তো এরকম একটা ভাবে ইতিহাসকে যখন বা পুনরায় ভাবনা চিন্তা করার চেষ্টা শুরু হচ্ছে, সেখান থেকে আমরা আবার চলে যাই ধরুন 1960s এর সময় থেকে, যেটিকে একটি গ্রুপ অফ হিস্টোরিয়ান্স আবার ওই সময় থেকে আসেন। মানে we see the rise of a group of historians from 1960s, যাকে যে গ্রুপটিকে হারমান কুলকে অল্টারনেটিভ হিস্টোরিয়ান্স বলে তকমা দেন। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে হিস্টোরিওগ্রাফির কথাটা যেটা বললাম, আর্লি ইন্ডিয়া নিয়ে প্রথম কথা তাহলে আমাকে যদি সামারাইজ করতে হয়, যতটুকু এখনো পর্যন্ত বললাম, এটাই দাঁড়াচ্ছে যে প্রাচীন ভারতে ইতিহাসের চেতনা ছিল না। এটি বারবার করে আমাদের মগজে ঢোকানোর চেষ্টা করেন ব্রিটিশ কলোনিয়াল মাস্টার্সরা, এবং সেই সেই প্রচেষ্টায় কিভাবে সফল হন বা সফল হওয়ার চেষ্টা করেন না আমাদেরকে এইভাবে বোঝাতে যে যেই ভারতবর্ষে, যেই সাবকন্টিনেন্টকে আমরা মানে শাসন করতে এসেছি, সেখানে না আছে কোনো রকম ইতিহাসের চেতনা, না আছে রাষ্ট্র নিয়ে তাদের কোনো রকম চেতনা, কারণ তারা মনেই করতেন যে রাষ্ট্র নিয়ে যদি কোনো জাতির চেতনা থেকে থাকে সেটা একমাত্র গ্রিকসদের। So political thought is the monopoly of the Greeks, and there is no way that Indians can ever have any consciousness of political thought in the first place. কারণ political thought, according to the the Enlightenment historians or the intellectuals of the Enlightenment age, is all about the state and the society and a history which is chronologically and thematically arranged. So আমরা এই পরীক্ষা ফেল করে গেছি ওনাদের কাছে। কি ওরিয়েন্টালিস্ট বলুন বা কি ইউটিলিটেরিয়ান্স বলুন, ওরিয়েন্টালিস্টরা তাও একটু চেষ্টা করেছিলেন যে ভারতের এই যে সংস্কৃতের সঙ্গে ইউরোপিয়ান, এখন ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ বলি, সংস্কৃত সেই দলের মধ্যেই পড়ে, সেটা এনারাই প্রথম এস্টাবলিশ করে যান। এবং পরে আমরা মানে অনেক রকম ভাবে ভারতীয় সভ্যতা যে এতটাও হীন নয় সেটাকে ওরা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে প্রমাণটাকে একেবারেই নস্যাৎ করে দিচ্ছেন যখন ইউটিলিটেরিয়ান্সরা শুরু করছেন ইতিহাস চর্চা। এবং যেটা আমি বললাম যে জেমস মিলের ইতিহাস এটাকে একেবারেই এস্টাবলিশ করে দেন যে ভারত বা এই নেটিভসরা, দে নিড টু বি সিভিলাইজড, দে আর অ্যাবসলিউটলি সিভিলাইজড, দে আর বেসিক্যালি দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, and therefore it is the prime responsibility of us, that is the white people of Great Britain, কারণ তারা কিন্তু ফ্রান্সকেও কিন্তু এর দলে ফেলছেন না, ফর দ্য মিল, মানে ধরুন জেমস মিল বলুন বা তার পুত্র জন স্টুয়ার্ট মিলের ক্ষেত্রে ফ্রান্স কিন্তু এই দলে পড়ছে না, যারা who can have the responsibility, who should deserve the responsibility of pulling up the native from their stagnant and dark state. আচ্ছা, এত অব্দি আই হোপ আমি বোঝাতে পেরেছি। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এবার যখন ভারতবর্ষের লোকজন মানে নেটিভ যে স্কলার্সরা, তারা যখন ইতিহাস চর্চা শুরু করছেন এবং তারা কনস্ট্যান্টলি কোন ঠাসা হতে শুরু করেন ব্রিটিশদের এই ইতিহাস চর্চার কারণে, now they are bouncing back with their own evidences and their own interpretation of that evidence. Now data collection এবং data interpretation are two major elements of studying and understanding history. এবার হিস্ট্রি কথাটা আমি বারবার করে এই জন্য বলছি কারণ পলিটিক্যাল থট যখন আমরা আর্লি ইন্ডিয়ার কনটেক্সটে পড়ি, সেখানে ইতিহাসটা না বুঝলে সেই সময় রাষ্ট্র চেতনা বা রাজ্য চেতনা ব্যাপারটা কি ছিল সেটা আমরা বুঝতে পারবো না। কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, প্রাচীন ভারতের ক্ষেত্রে ইতিহাসের বই কিন্তু এখন ধরুন মধ্যযুগে বা আধুনিক যুগে যেভাবে ইতিহাসের বই লেখা হয়েছে, প্রাচীন ভারতের ক্ষেত্রে কিন্তু সেরকম কম্প্যাক্ট হিস্ট্রি বই আমি পাই না। এবং আমার আজকের ডিসকাশনে যে সোর্সেস গুলো, ধরুন আমরা যদি যজুর্বেদ বলুন, ব্রাহ্মণাস বলুন, তৈত্তেরিয়া বা আইতেরিয়া ব্রাহ্মণা, বা তারপরে যদি ধর্মশাস্ত্রের কথা বলি, আমরা তার মাঝখানে বুদ্ধিস্ট বা যেটাকে হেটেরোডক্স ধারণার কথা বলি, দ্য পালি সোর্সেস, এবং ফাইনালি অর্থশাস্ত্র এবং মহাভারতের কথা বলি, একটা বইকেও কিন্তু
কেউ আমরা আধুনিক ধারণা অনুযায়ী ইতিহাসের বই বলে বলতে পারবো না। সো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা কি সোর্সেস দেখছি এবং সেই সোর্সটাকে আমরা কিভাবে বুঝছি। এবং সেই কাজটা শুরু করেন আমাদের যেটাকে আমি বললাম যে ন্যাশনালিস্ট স্কুল অফ হিস্টোরিয়ান্স। এবং এনাদের প্রধান কাজই এটা হয়, প্রথম কথা হচ্ছে যে ব্রিটিশদেরকে যে করেই হোক তাদের ধারণা থেকে বের করে আনা, যে ওনারা যেভাবে সাবকন্টিনেন্টের হিস্ট্রিটাকে বোঝাবার চেষ্টা করেছেন সেটা একেবারে সত্য। এবং কেন সত্য নয় তার কারণ যে আমরা প্রাচীন ভারতের গ্রন্থ ঘাটলে এটুকু অন্তত বুঝতে পারি যে দেয়ার ওয়াজ এক্সিস্টেন্স অফ রিপাবলিকানিজম। যেমন ধরুন আমরা যে ষোড়শ মহাজনপদে যে রিজি রিপাবলিক্স দেখছি, তো আলতেকর ফর এক্সাম্পল, এস আলতেকর, তারপরে ধরুন পি এন ব্যানার্জি যিনি সচিবতন্ত্রের কথাটা প্রথম তুলে ধরেন। এনারা চেষ্টা করেন নিজেদের মতন করে যে ভারতে যতই যাই হোক গণতন্ত্র বা রিপাবলিকানিজম ডেমোক্রেসি যাই বলি সে সবই এক্সিস্ট করতেন। দেয়ার ওয়াজ আ কনসেপ্ট অফ ওয়েলফেয়ারিজম অ্যাজ ওয়েল, অর্থাৎ প্রজাদের নিয়ে ভাবনা চিন্তা করার টেন্ডেন্সি বা ট্রেন্ড ভীষণ ভাবেই ছিল, যেটা আমরা দেখতে পাই ধর্মশাস্ত্র থেকে বা অর্থশাস্ত্র থেকেও অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। এবং ফাইনালি এটাই ওনারা বোঝাবার চেষ্টা করছেন যে গোল্ডেন এজ ছিল, স্বর্ণযুগ যেটা বলি। এবং স্বর্ণযুগে কি হয়েছে না, আমরা ঠিক যেমন ভাবে ইউরোপে গোল্ডেন এজ হচ্ছে দ্য এজ অফ দ্য গ্রিকস অ্যান্ড দ্য রোমান্স, মেইনলি দ্য গ্রিকস, ঠিক সেভাবে ভারতেও আমরা একটা স্বর্ণযুগ দেখতে পাচ্ছি গুপ্তদের সময়। সুতরাং দ্য কনক্লুশন অফ দ্য স্টোরি ইজ দ্যাট আমরা কোনোভাবেই ইউরোপীয় বা ব্রিটিশদের থেকে কোনোভাবে পিছনে নই। হ্যাঁ, আমরা হয়তো লাস্ট কয়েক বছর বা কয়েকশো বছর হয়তো একটু পিছিয়ে পড়েছিলাম, এবং সেখান থেকে আমরা এখন আবার পুনরায় বেরোবার চেষ্টা করছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনোদিনই কিছু ছিলাম না, আমাদের একটি যথেষ্ট গরিমাময় অস্তিত্ব ছিল প্রাচীন যুগে। আচ্ছা, কিন্তু এখানে যেটা আমি বললাম যে একটাই সমস্যা ছিল, যে ঠিক যেরকম ভাবে জেমস মিল ভারতের ইতিহাসটাকে তিনটে ডিভিশনে বা তিনটে পিরিয়ডে ভাগ করেছিলেন, যেটা তথা হিন্দু, মুসলমান এবং ব্রিটিশ, ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানরা কিন্তু সেটা থেকে বের হননি। এবং ভবিষ্যতে যেটাকে আমরা বলতে পারি যে ইন সাম ওয়ে অর দি আদার। আচ্ছা, আরেকটা কথা, এই ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানের মধ্যে কিন্তু বাল গঙ্গাধর তিলকও পড়ছেন। এবং যারা ইতিহাস মানে পারদর্শী, মানে যারা পড়েছেন আর কি, তারা এইটুকুও জানবেন যে জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্ট ফিলিং এই ব্যাপারটাকে আনার মানে মানুষের মধ্যে জাতীয়তাবাদী এই কি বলবো ধ্যান ধারণাটা তৈরি হওয়ার পেছনে ওনার অনেক রকম প্রচেষ্টা ছিল, যে প্রচেষ্টার মধ্যে আমরা যেমন শিবাজি উৎসব বা গণপতি উৎসব এগুলো দেখতে পাই। এবার সমস্যাটা হচ্ছে এটাই যে while Tilak in some way or the other was trying to inculcate the feeling of togetherness among the people, at the same point of time he was also alienating a group of people who did not or who could not align with his ideas. যেমন যারা ইসলামের ধর্মাবলম্বী তারা কখনোই গণপতি বা শিবাজির সঙ্গে একত্র হতে পারছেন না। এবার এই ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি কিন্তু সিমিলার সমস্যা হচ্ছে, মানে এমন কিছু আইকনোগ্রাফি বা সিম্বলিজম ইউজ করা হচ্ছে যেটা একটা গ্রুপ মানে একটা সম্প্রদায়কে এলিয়েনেট করে ফেলছে। এবং যেটাই বললাম যে পিরিয়ডাইজেশনটার কোনো রিভিশন হচ্ছে না। এবার সেখানে আসে হচ্ছে মার্কসিস্ট স্কুল হিস্টোরিওগ্রাফি ইম্পর্টেন্সটা, যে তারা সম্পূর্ণভাবে রাজা, ডাইনেস্টি, রাজ্য শাসন এক্সেট্রা থেকে বেরিয়ে তারা সম্পূর্ণ রাস্তায় নেমে আসছেন আম জনতার মাঝে। এবং তারা মনে করছেন যে যদি ইতিহাসকে পড়তে হয় তাহলে আমাদের এদের মানে এই কি বলবো লিভিং প্রি হিস্ট্রি পড়াশোনা থেকে শুরু করা উচিত ইতিহাসকে বোঝা। এটাই হচ্ছে ভারতের আসল ইতিহাস। শুধুমাত্র কে কতদিন রুল করলো, কে কাকে কিভাবে রুল করলো বা কতটা এরিয়া ধরে রুল করলো, এটা ইতিহাস মানে এটা শুধুমাত্র এটা ইতিহাস নয়। এবং ভবিষ্যতে যখন আমরা বিডি চট্টোপাধ্যায় এবং রমিলা থাপর, এখন রণবীর চক্রবর্তী, এদের যখন গবেষণা আমরা পড়ার সুযোগ পেয়েছি, এবং যাদেরকে আমি বললাম যে হারমান কুলকে had categorized them under the group of alternative বা non aligned historians. নন অ্যালাইন্ড কথাটার মধ্যে আশা করি বোঝা যাচ্ছে যে এদের এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক আইডিওলজির প্রতি অ্যালাইনমেন্ট নেই।
So they are trying to look at history from various angles and trying to understand the history from various angles. So এই হচ্ছে বেসিক্যালি হিস্টোরিওগ্রাফির গল্প, এবং এখান থেকেই আমরা আবার শুরু করব আমাদের সোর্সেস গুলো পড়া আর্লি ইন্ডিয়ার পলিটিক্যাল থটে। এবং পলিটিক্যাল থটে আমরা মোটামুটি যে কয়েকটা কমন কনসেপ্ট দেখতে পাই, যেমন ধর্মা, তারপরে হচ্ছে দ্য কনসেপ্ট অফ কিংশিপ, দ্য টেম্পোরাল অথরিটি, দ্য সাসারডোটাল বা সেক্রেড অথরিটি, অর্থাৎ ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের গন্ডি কি, লিমিটেশন কি, প্রিভিলেজ কি, এগুলো বোঝা। এবং অবশেষে রাষ্ট্র সম্পর্কে কোন যুগে কিভাবে কোন ধারণা ইভলভ করেছে, অর্থাৎ মানে ধারণার বিবর্তন ঘটেছে রাষ্ট্র সম্পর্কে। সো হিয়ার we find আমি শুরু করব রাদার ধরুন বৈদিক যুগ থেকে। এবার বৈদিক যুগে কি রকম স্টেট সিস্টেম দেখতে পারি? প্রথম কথা হচ্ছে স্টেট, এখন আমরা যেটা বুঝি যে স্টেট হ্যাজ 4 এলিমেন্টস, পপুলেশন, গভর্নমেন্ট, টেরিটরি অ্যান্ড সভারেন্টি। অফকোর্স এইভাবে এক্সিস্ট করতো না, কারণ এই স্টেট হচ্ছে বা বৈদিক স্টেট হচ্ছে যে প্যাস্টোরাল, is a political entity of some pastoral nomadic communities, যাদের ক্ষেত্রে সভারেন্টি বোঝা বা টেরিটোরিয়াল বোঝাটা সম্ভব নয়। কারণ যেটা আমি বললাম যে প্যাস্টোরাল কমিউনিটিজে সবসময় এই জায়গা থেকে ওই জায়গায় দে হ্যাভ টু মাইগ্রেট, তাদের সবসময় মাইগ্রেট করতে হয়। কিন্তু গ্রাজুয়ালি দেখতে পাচ্ছি যে পোস্ট বেদিক বা লেটার বেদিক থেকে পোস্ট বেদিকে যখন যাচ্ছি, the concept of land becomes very important along with cattle বা গবাদি পশু যাকে আমরা বলে থাকি। কারণ এই সময় থেকে যেমন ভাবে আমরা কনসেপ্টটা দেখতে পাই যে there is a leader, a chief, a political chief, যাকে আমরা সেই সময় রাজা আখ্যা দিচ্ছি, কিন্তু এই রাজা কিন্তু ভবিষ্যতে কিং বা মনার্ক রাজা নয়। ইনি এই রাজা হচ্ছে একটি ট্রাইবাল বা ক্ল্যানের চিফ, এবং সে তার সে কিভাবে শাসন করবে, অ্যাকচুয়ালি সে শাসনও করবে না, তার মেইন কাজটাই হচ্ছে তার তার আন্ডারে যেসব মানে ওই ট্রাইবে যেসব মানুষজন আছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এবং বিধাতা বলে যে একটি অ্যাসেম্বলি আছে, এই বিধাতায় যেসব এল্ডার্সরা বসবেন, ডিসকাস করবেন, তাদের মতানুযায়ী তাকে কাজ করতে হবে। সে কিন্তু পাওয়ার মানে হি ডাজ নট হ্যাভ মনোপলি ওভার পাওয়ার। সো যার পাওয়ারের ওপর মনোপলি নেই, যে মানে এক নায়কতন্ত্র চালাতে পারছে না, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা pastoral nomadic community which is being controlled by a clan or a tribal chief, and who is also or whose activities are regulated by the vidhata. তো এরকম একটা সিচুয়েশনে আমরা যজুর্বেদ এবং ব্রাহ্মণাসে যে প্রাথমিক যে আইডিয়াস গুলো দেখছি রিগার্ডিং পলিটিক্যাল থট, সেটা হচ্ছে দ্য রোল অফ দ্য কিং অ্যান্ড দ্য রোল অফ দ্য ব্রাহ্মণস, এবং তার সাথে সাথে একটা সামাজিক চিত্র পাচ্ছি যেখানে সমাজ অর দ্য সোসাইটি ইজ ডিভাইডেড ইনটু 4 বর্ণা। এবং আমরা এটা জানি যে ঋগ্বেদে আমরা প্রথম এই বর্ণ ব্যবস্থার প্রথম পরিচয় পাচ্ছি পুরুষের সুক্ত বা 10th মন্ডলা, মানে ঋগ্বেদে যে 10 নম্বর মন্ডলা, এবং সেখানে পুরুষের সুক্ততে এই হিমটা আছে, অর্থাৎ যেখানে প্রাইমেভাল ম্যান থেকে যার মানে ফ্রম দ্য প্রাইমেভাল ম্যান, মাথা থেকে আমরা ব্রাহ্মণ, মানে উপরের অংশ থেকে ব্রাহ্মণ, মধ্য অংশ থেকে বা হাত থেকে ক্ষত্রিয়, কোমরের অঞ্চল থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। এবার মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমরা যজুর্বেদের আগে এবং যজুর্বেদের সময়, অর্থাৎ ঋগ্বেদ টু যজুর্বেদে এই ট্রানজিশনটার সময় প্রাথমিকভাবে বর্ণ ব্যবস্থাটা কিন্তু খুব একটা রিজিড ছিল না। দেয়ার ওয়াজ এ চান্স অফ মোবিলিটি ইন দ্য সোসাইটি। যজুর্বেদের সময় কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু একটা শক্তপোক্ত একটা ইনস্টিটিউশন হিসেবে নিজেকে প্রকাশ করছে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজার যে রোলটা, রাজার রোলটা কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভীষণ না হলে অন্তত আগের যুগের থেকে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই সময় আমরা অনেক রকম যজ্ঞের কথা জানতে পারি বা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস, যেখানে যার মাধ্যমে যেমন ধরুন
বাজপেয়, অশ্বমেধ, রাজসূয়, এরকম 3-4 রকমের যজ্ঞের কথা জানা যায়, যার মাধ্যমে there is a consecration of authority, the temporal authority, এবং এই রিচুয়ালস গুলো করছে কারা না ব্রাহ্মণরা। অর্থাৎ from this period onwards we find a collusion of the kshatriya as well as the brahman caste। অর্থাৎ প্রথম আমরা যে 4টে ভাগের মধ্যে প্রথম যে দুটো কাস্ট ডিভিশন দেখতে পেয়েছিলাম, সেগুলো কিন্তু এখন একটা অথরিটি হিসেবে নিজেদেরকে খুব ভালোভাবে একটা শক্তপোক্ত রকমের একটা কলিউশন তৈরি হচ্ছে। এবং আস্তে আস্তে আমরা যখন যজুর্বেদ, ব্রাহ্মণাস ছেড়ে এবার আমরা আস্তে আস্তে ধর্মশাস্ত্রে ঢুকছি। অর্থাৎ what started with the later Vedic age, that is the later part of the ঋগ্বেদ, যেটা আমি বললাম যে 10th মন্ডলা থেকে যখন আমরা বর্ণ ব্যবস্থার কথা জানতে পারি এবং ধর্মের কথা প্রথম আমরা জানতে পারছি, বাট at this point of time dharma did not have a very concrete idea as to কিভাবে পরিচালনা হওয়া উচিত বা ধর্ম আইডিয়াটা কি এক্স্যাক্টলি। কিন্তু এর একটা সূচনা শুরু হচ্ছে মোটামুটি যজুর্বেদের সময় থেকে, বা আমরা যদি যজুর্বেদটা পড়ি, এবং তার সাথে সাথে আইতেরিয়া এবং তাইতেরিয়া ব্রাহ্মণাস। এবার ব্রাহ্মণা থেকে আমরা এবার আস্তে আস্তে সরছি ধর্মশাস্ত্রের দিকে। ধর্মশাস্ত্রে আমরা যে মেটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু there is a more mature content regarding the idea of how to rule, what is the role of a king, what is the role and privileges of the brahmanas most importantly, এবং finally the concept of a preliminary concept of a state। এবার ধর্মশাস্ত্রের মজাই হচ্ছে এটা যে এই বইটি প্রাথমিকভাবে দে আর মোস্টলি লিগাল টেক্সট অ্যান্ড লেস অফ রিলিজিয়াস টেক্সট। এবার যেটা আমি আগেই বলেছি যে ইন দ্য কনটেক্সট অফ আর্লি ইন্ডিয়া দের ইজ আ ভেরি থিন লাইন, a very slight difference between what we call religious text and secular text। কারণ আমাদের মানে প্রাচীন ভারতের ইতিহাস বা সমাজ চেতনায় যেটা ধারাচ্ছে যে ধর্ম এবং সাধারণ জীবন দে আর নট ভেরি ডিফারেন্ট, আমাদের জীবন ধারণের মধ্যেই কিন্তু ধর্ম মিশে আছে। সুতরাং যখন আমরা রাজনীতি নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলা মানে এই নয় যে আমরা ধর্মকে সম্পূর্ণ আলাদা করে সরিয়ে রাখবো, যেটা ভবিষ্যতে আমরা রামমোহন রয়ের ক্ষেত্রে দেখেছি যে উনি যখন ওনার পলিটিক্যাল থট নিয়ে ওনার যা লেখাজোখা আছে সেখানেও কিন্তু উনি কনসিয়াসলি ধর্ম এবং রাজনীতিকে কিন্তু মিলিয়ে একটা সংমিশ্রণে বুঝেছেন এবং মানুষকে তার আইডিয়াস গুলোকে নিয়ে কথাও বলেছেন। যাই হোক, কামিং ব্যাক টু দ্য ধর্মশাস্ত্র পিরিয়ড, সো হিয়ার উই ফাইন্ড যেটা আমি আগেই বলেছি যে রাজার কনসেপ্টটা আস্তে আস্তে ইভলভ অলরেডি করা শুরু করেও দিয়েছিল, এবং ধর্মশাস্ত্র যুগটা হচ্ছে মোটামুটি আমরা যেটাকে বলতে পারি 6th সেঞ্চুরির আগে, অর্থাৎ আমরা বুদ্ধিস্ট সোর্সের আগে স্টেট নিয়ে কি কনসেপ্ট সেটা আমরা একটা ধারণা পাচ্ছি ধর্মশাস্ত্রে। এবং এইটুকু বুঝতে পারছি যে ইভেন নাও দ্য আইডিয়া অফ স্টেট হ্যাজ নট ডেভেলপড অ্যাজ সাচ, বা স্টেট সম্বন্ধে কোনো কনক্রিট ধারণা কিন্তু নেই। তাহলে ধারণাটা কি আছে এবং এটা পলিটিক্যাল থটের জন্য কেন এই সোর্সটা ইম্পর্টেন্ট? The only reason being here we are discussing not only the existence of a society with 4 divisions, the 4 Varna divisions, but at the same point of time the role of the king and his duty towards his people, মানে duties and obligations of the king towards the people। সুতরাং রাজা মানে সে নয় যে একটি বংশে জন্মগ্রহণ করবে, তার এত ক্ষমতা থাকবে, তাকে ব্রাহ্মণ পুজো আচ্ছা করে বা যেটাকে আমি বললাম ওই যজ্ঞ করে রাজ্যাভিষেক করে তাকে ক্ষমতা প্রদান করবেন না। সে এখানে শুধুমাত্র রাজার সেই কাজ নয়, রাজার কাজ হচ্ছে তার প্রজার সুখ দুঃখের খবর রাখা। এবং ইটস ক্লিয়ারলি রিটেন ইন দ্য ধর্মশাস্ত্র, স্পেশালি যদি আপনারা ইউএন ঘোষালের হিস্ট্রি অফ পলিটিক্যাল আইডিয়াস বইটা দেখেন, তো সেখানে খুব পরিষ্কার করে আপনারা দেখতে পাবেন যে কিভাবে রাজা কিভাবে তার প্রজার দেখভাল করবে সেটা পরতে পরতে মেনশন করা আছে, এবং ইটস ক্লিয়ারলি গিভেন হাউ দ্য কিং শুড বি কনসার্নড, মানে তার রাজা হওয়া এবং না হওয়ার পেছনে কিন্তু প্রজার ওয়েলফেয়ার ভীষণভাবে ম্যাটার করছে। সুতরাং ইফ এনি
of the subjects, তার যদি কোনো প্রজা কখনো এসে কোনো বিষয় নালিশ করে বা সে যদি কোনো রকম দুঃখ প্রকাশ করে কোনো বিষয়, রাজার ইমিডিয়েট কাজ হবে বিং দ্য কিং টু অ্যাড্রেস দ্যাট, গ্রিভান্স রিড্রেসাল যেটাকে আমরা এখনকার যুগে বলে থাকি। এবং যেই মুহূর্তে রাজা is fails to stand up to the expectation of his subjects, he fails as a king as well. হ্যাঁ, এবার একটা কথা আছে, এটা কি তাহলে সব ধর্মশাস্ত্রে কি একই জিনিস লেখা? না, এমন কোনো ব্যাপার নেই। যেমন ধর্মশাস্ত্র ক্ষেত্রে আমরা যে চারজন প্রধান ধর্মশাস্ত্র লেখককে সাধারণত পড়ে থাকি, এবং এটি আরো আপনাদের হেল্প করবে ইফ ইউ গো থ্রু আর এস শর্মাস বুক। সো এখানে বইটার নাম আমি শেষে বলে দিচ্ছি, এক্স্যাক্টলি আমি নামটা মনে নেই বলে ভুলভাল নামটাও বলতে চাইছি না। সো ওখানে যেমন স্পষ্ট আমরা দেখতে পাবেন যে গৌতম, বৌধায়ন, অপস্তম্ভ, এনাদের যে লেখাগুলো, এবার কিছু কিছু লেখা যেমন একটু আগের যুগে লেখা, কিছু কিছু লেখা পরে লেখা। নাও দিস ইজ অলসো আনাদার প্রবলেম উইথ ইন্ডিয়ান হিস্টোরিক্যাল বা টেক্সট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া বা আর্লি ইন্ডিয়া, যে কোনো একটা বই, কোনো স্পেসিফিক বই কোনো স্পেসিফিক টাইমে লেখা নয়, ইন দ্য সেন্স যে সেই লেখাগুলো যদি আমরা পড়ি, যেমন ধরুন আমরা যদি ঋগ্বেদের কথাই পড়ছি, যখন বললাম যে কিছুটা অংশ আগে লেখা, কিছুটা অংশ পরের দিকে লেখা, তো একটা বই যখন নানান মানে কি বলবো একটা বৃহৎ সময় ধরে লেখা হয়, সো ইট বিকামস ভেরি হার্ড টু স্পেসিফাই অর রেফার টু দ্যাট টেক্সট ফর এনি সার্টেন পিরিয়ড। তাই আমাদের সেই লেখা মানে রাইটিং স্টাইল বা কি রকম সমাজের বা ভৌগোলিক অবস্থানের কথা মেনশন করা আছে সেগুলোকে বুঝে কিন্তু আমাদের এটা জানতে হবে যে ওই পোর্শনটি কোন সময় লেখা হয়েছে। ধর্মশাস্ত্র ক্ষেত্রেও ঠিক তাই, জাস্ট লাইক এনি আদার টেক্সট দ্যাট আই হ্যাভ রেফার্ড টু বিফোর, যে ধর্মশাস্ত্র যখন পড়ছি, গৌতমের টেক্সট বা বৌধায়নের টেক্সট বা অপস্তম্ভের ধর্মশাস্ত্র, এই টেক্সট গুলো কিন্তু কোনো একটা সময় ধরে লেখা নয়, ভিন্ন ভিন্ন সময় ধরে কিন্তু এগুলি লেখা হয়েছে। এবং হয়তো গৌতম কিছুটা অংশ নিজে লিখেছেন, কিছুটা অংশ তার পরবর্তী যুগে কেউ লিখে গেছেন, কিন্তু নামটা রয়ে গেছে এক। প্লাস এক একটা বইয়ে ফর এক্সাম্পল স্মৃতি টেক্সটে, যেমন মনুস্মৃতির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কমেন্টারিজও অ্যাড হয়, মেধা তিথি ফর এক্সাম্পল কমেন্টারিজও অ্যাড করেছেন। যাই হোক, so ধর্মশাস্ত্রের ক্ষেত্রে it becomes very important that the king is not only a king by virtue of his birth but also by virtue of his activities and responsibilities. এবার আসছি ব্রাহ্মণ। এবার যখনই আমরা কোনো এই ব্রাহ্মণিক্যাল টেক্সট গুলোর কথা পড়ছি, নাও ঋগ্বেদ বলুন, যজুর্বেদ বলুন, ব্রাহ্মণা বলুন বা ধর্মশাস্ত্র বলুন, এই চারটে টেক্সটই হচ্ছে ব্রাহ্মণিক্যাল টেক্সট বা অর্থোডক্স স্কুলের আন্ডারে বিলং করে। এই অর্থোডক্স স্কুল বা ব্রাহ্মণিক্যাল টেক্সটের যে দুটো মেজর কনসার্ন ছিল হচ্ছে টেম্পোরাল অথরিটি বা রাজার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি, আর স্যাসারডোটাল অথরিটি বা ব্রাহ্মণের রোল এবং প্রিভিলেজ কি। তার রেসপন্সিবিলিটি থেকে বেশি প্রিভিলেজের কথাটা আমরা মানে এখানে পড়ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন একটি ব্রাহ্মণ যখন সে কিছু কিছু জায়গায় ব্রাহ্মণ স্বেচ্ছাচারী করতে পারে বাই ভার্চু অফ হিজ বার্থ অ্যাজ আ ব্রাহ্মণ। এবং আরেকটা অবজারভেবল ট্রেন্ড হচ্ছে এটা যে কোনোভাবেই ক্ষত্রিয়া ক্যান বিকাম আ ব্রাহ্মণ অর আ বৈশ্য ক্যান বিকাম আ ক্ষত্রিয়া, কিন্তু ব্রাহ্মণ কিন্তু সময় সুযোগে, যেটাকে বলে অবস্থা বুঝে ব্যবস্থা দেখে, সে কিন্তু ক্ষত্রিয় হয়ে যেতে পারে, অর্থাৎ তরবারি হাতে ওঠাতে পারে। কারণ ব্রাহ্মণের প্রধান অস্ত্র তো জ্ঞান, কিন্তু ব্রাহ্মণ এমনও হতে পারে কোনো সময় যে সে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারে। এবার ক্ষত্রিয় কখনো হতে পারে যে সে জ্ঞানার্জন করছে তো সে তরবারিও চালাচ্ছে, কিন্তু বৈশ্য আর শূদ্র কিন্তু মানে ধারে কাছেই পড়ে না, তারা নিচের দুটো বর্ণের মধ্যে আটকে আছে এবং সেখানেই থাকবে। যাদের শূদ্রের জায়গা তো আরো মানে যত আমরা ভবিষ্যতের দিকে এগোতে থাকছি তত নিম্নতর হচ্ছে। সো হিয়ার I will be concluding with the Dharma Shastra stating that this is a period where even the consciousness of collecting taxes, মানে রাজা এমন বৌধায়নের শাস্ত্র থেকে যেটা আমরা জানতে পারি ফর এক্সাম্পল, যে রাজা একটা জায়গা হয়তো এমনও বলছেন যে 1/6 of the total collection তাকে দেওয়া হচ্ছে as a মানে it is like in lieu বা instead of my roles and responsibility, আমি যে প্রজাদের রক্ষা করছি, যে প্রজাদের যে ওয়েলফেয়ার মানে খেয়াল রাখছি,
সেখানে ডাইরেক্টলি হয়তো বলছে না যে আমি খেয়াল রাখছি বলে আমি ট্যাক্সটা দেবো, কিন্তু দের ইজ আ মেনশন অফ কালেকশন অফ ট্যাক্স, ঠিক যেভাবে আমাদের সরকার যেটা করে থাকেন এখন। সো সো দের ইজ আ, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে অত প্রাচীন যুগে এমন কিছু আমরা পয়েন্টস পাচ্ছি which is also relevant to the current age, যেটা আমি এক্ষুনি বললাম ধর্মশাস্ত্রে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ট্যাক্স কালেকশনের কথাটা জানতে পারছি। এবার আমি চলে যাব ধর্মশাস্ত্রের পরে পরে বুদ্ধিস্ট টেক্সটে বা পালি টেক্সটে। পালি টেক্সটে যেটা সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ স্টেট অ্যান্ড সোসাইটি, সেটা হচ্ছে দীঘা নিকায়। এই দীঘা নিকায়তে ফর দ্য ফার্স্ট টাইম state is not divine, is not born out of divine ordination, but it's something which is born out of cosmic origins, and it's a scientific, it's a very scientific concept. So বেদ থেকে ধর্মশাস্ত্র অব্দি রাষ্ট্র একটি ডিভাইন কনসেপ্ট ছিল, অর্থাৎ যা ভগবান তৈরি করে গেছেন এবং ভগবান রাজাকে ব্রাহ্মণের মাধ্যমে সেই দায়িত্ব দিয়ে গেছেন সেই রাষ্ট্রকে দেখভাল করার, যে আমি মানে স্টেট ইজ বর্ন আউট অফ ডিভাইন অর্ডিনেশন, ভগবান বা দেবতারা নিজেদের মধ্যে এটাকে তৈরি করেছেন এবং তারা নিজেদের, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল ধর্মশাস্ত্রের অবধি, এই মানে যেটাকে বলে ব্রাহ্মণিক্যাল টেক্সট অবধি, প্রি বুদ্ধিস্ট পিরিয়ড, যে যখনই হয়তো দেবতাদের মধ্যে যুদ্ধ হচ্ছে তারা ইন্দ্রকে স্মরণ করছেন তাদের প্রোটেক্টর হিসেবে, এবং যখন মর্তে সেই স্টেটের আমরা রূপ দেখতে পাচ্ছি, সেখানে রাজা কিন্তু ইন্দ্রের প্রতিরূপ হয়ে যাচ্ছেন, অর্থাৎ দ্য কিং ইজ দ্য মর্টাল রিইনকার্নেশন অফ গড ইন্দ্র। তো এরকম একটা জায়গায় রাজা অলমোস্ট ভগবানেরই স্থান লাভ করছেন, সুতরাং সেই রাজাকে কেউ কখনো প্রশ্ন করতে পারে না, এরকম একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। রাজা হচ্ছে প্রশ্নাতীত, হি ইজ নট আনসারেবল টু এনি অফ দেম। তাহলে আমাদের এটাও হয়তো কনফিউশন হতে পারে, তাহলে এই যে একটু আগে আমি রোলস এন্ড রেসপন্সিবিলিটির কথাটা বললাম, সো দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাবাউট পলিটিক্যাল থট in early India, that just as we are considering the king as somebody of divine origin, at the point of time তর্কের মাধ্যমে, মানে এটা তো সবকিছু চর্চা, ধর্মশাস্ত্র তো একটা চর্চারই ফল, এই চর্চার মাধ্যমে এটাও প্রকাশিত হচ্ছে যে শুধুমাত্র ডিভাইন অর্ডিনেশনে তৈরি হওয়া মানে রাজার প্রতিফলনই নয়, তাকে এমন একটা কাজ করতে হবে যে জাস্টিফাইজ এক্সিস্টেন্স অ্যাজ সামবডি অফ ডিভাইন অরিজিন। শুধুমাত্র আসনে বসে মানে সিংহাসনে বসে রাজ্য চালনা করা ভগবানের প্রতিরূপ হিসেবে সেটা একমাত্র তার কাজ নয়। So there is a constant debate as to what a king should be like with regard to his performance towards the welfare of his subjects. এবার যখন আমরা পালি টেক্সট অর্থাৎ আমি যে দীঘা নিকায়ের কথাটা বললাম, দীঘা নিকায়ের কনটেক্সটে যখন আসছি সেখানে ইটস ক্লিয়ারলি গিভেন, এবং which has, যেটাকে আমরা ভবিষ্যতে টমাস হবসের লেভিয়াথানেও দেখতে পাই, এবং যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি প্রবাবলি দ্য অরিজিনস অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এটি এটি একটি মানে এর সবকিছুর বিবরণ আমরা সবাই পেতে পারি রারেশ শর্মারই সেই বইটি, এনশিয়েন্ট পলিটিক্যাল আইডিয়াস এন্ড ইনস্টিটিউশন, আই থিঙ্ক আইডিয়াস এন্ড ইনস্টিটিউশনস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, পলিটিক্যাল ইনস্টিটিউশনস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এখানে আমরা কি জানতে পাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম ইট ইজ প্রুভেন অ্যাকর্ডিং টু দ্য পালি টেক্সট দ্যাট স্টেট ইজ নট অফ ডিভাইন অর্ডিনেশন, অর্থাৎ ভগবান বা দৈবিক কারণে রাষ্ট্রের জন্ম বা গঠন হয়নি, রাষ্ট্রের গঠন হয়েছে একটি বিবর্তনের মাধ্যমে, যেখানে একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে শুরু হচ্ছে যেখানে সবকিছুই ভালো, সবকিছুই অত্যন্ত মানে এভরিথিং ইজ পিওর অ্যান্ড বিউটিফুল, যেখানে কোনো রকম কারাপশন নেই, কিছু নেই, কিন্তু একটা সময় আসছে যখন আস্তে আস্তে মানুষের মনে ঘৃণা, লোভ মানে ষড়রিপুর স্থান নিচ্ছে, এবং তার ফলে কি শুরু হচ্ছে না, সমাজে অশান্তি শুরু হচ্ছে, এবং এই অশান্তির ফলে মানুষ তখন বুঝতে পারছে যে তাদের এমন একজনকে দরকার হু উইল বি প্রোটেক্টিং দেম। এবং এই এই পালি টেক্সটের যে কনটেক্সটটা এটার সঙ্গে কিন্তু কোয়েনসাইড করছে, যেটাকে আমরা 6th সেঞ্চুরি বিফোর কমন ইরার এই সময়টা, যখন যেটা আমি আগেই বলেছি যে ল্যান্ড হ্যাড অলরেডি বিকাম আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং দিস ইজ কোয়েনসাইডিং উইথ দ্য রাইজ অফ দ্য মহাজনপদ অ্যাজ ওয়েল, বা ষোড়শ মহাজনপদ। আমাকে একটু ক্ষমা করবেন কারণ আমি অনেকগুলো শব্দ ইংরেজিতে ইউজ করছি, কিন্তু আসলে এইভাবেই ক্লাসে পড়ে আমি অভ্যস্ত।
তো কিছু কিছু টার্মস আমি ইংরেজিতে বলে ফেললে আমাকে ক্ষমা করে দেবেন। তো এই ষোড়শ মহাজন পদ বা জনপদ থেকে মহাজন পদে এই যে ট্রানজিশনটা, এবং তার সাথে সাথে যদি আমরা পালি টেক্সট এই দীঘা নিকায়টাকে প্যারালালি পড়তে থাকি, তাহলে এটুকু বুঝতে পারছি যে শুধুমাত্র স্টেট বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দ্য রোল, again the role of the king, but at the same point of time what kind of a society are we talking of? এই সোসাইটিতে কিন্তু বর্ণ বিভেদ আছে, বাট এই বর্ণ বিভেদ কিন্তু কোনো প্রাইমিভাল ম্যান বা প্রজাপতির শরীর থেকে নির্গত হওয়া অংশ নয়। অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো দৈবিক ভাব ধারণা নেই, এবং এটি সম্পূর্ণভাবে, যেটাকে আমি বললাম, খুব রেশনালি এবং সাইন্টিফিক ভাবে দেখতে গেলে ইটস আ গ্রাজুয়াল এভলিউশন। এবং ধীরে ধীরে বিবর্তনটা ঘটছে কিভাবে না, প্রফেশন ওয়াইজ, যে কার কি কাজ সে অনুযায়ী কিন্তু বর্ণ বিভেদটা ঘটছে, বাট হি ইজ পালি টেক্সটে আমরা কাস্ট সিস্টেম অ্যাজ সাচ সেভাবে দেখতে পাই না। মানে উই ডু নট হ্যাভ দ্য মেনশন অফ দ্য কনসেপ্ট অফ এ কাস্ট সিস্টেম। তো এই রাষ্ট্র কি রকম ভাবে তৈরি হচ্ছে, যেটা আমি বললাম, যে যখন আস্তে আস্তে মানুষের জীবনে এবং সমাজে আহ এবং চারিদিকে অশান্তি ছড়াচ্ছে, সেরা একটা কষ্টে দাঁড়িয়ে তারা সবাই মিলে ঠিক করলো যে আমরা এমন একজনকে আমাদের মধ্যে অ্যাপয়েন্ট করব বা ইলেক্ট করব, যে আমাদের জমি আমাদের সিকিউর করতে পারবে, আমাদের প্রপার্টি সিকিউর করতে পারবে, মোস্ট ইম্পর্টেন্টলি ক্যান ইনশিওর পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য লং রান। সো এরকম একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন একজনকে সিলেক্ট করা হচ্ছে হু ইজ বিউটিফুল, এবং এই বিউটিফুল কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যে দেখতে সুন্দর হবে, যে কাজে অত্যন্ত নিপুণ হবে এবং বিচক্ষণ হবে, এবং তার মেইনলি 3 রকম কাজ থাকবে। 3 রকম কাজ কি না, তার অ্যাকচুয়ালি 3টে নাম পাওয়া যায় পালি টেক্সটে, মহামাত্তা, ক্ষত্রিয়া অ্যান্ড রাজা। তো ক্ষত্রিয়াকে এটা কিন্তু ক্ষত্রিয় নয়, ক্ষত্রিয়া। এবং ক্ষত্রিয়ার রোলটা হবে যে কিনা ল্যান্ড প্রোটেক্ট, মানে যে লোকের প্রপার্টি প্রোটেক্ট করতে হেল্প করবে, মানে হু উইল বি রেসপন্সিবল ফর প্রোটেক্টিং দ্য প্রপার্টি অফ দ্য পিপল, who will ensure protection and security of the lives of people, and in general will be helping in the administration. তাহলে এই যে রাজা বা এই যে একজন একজন অথরিটির কথা আমরা জানতে পারছি, এবং এই একটা স্টেট, যেই স্টেটটা কিভাবে তৈরি হচ্ছে না একটা কন্ট্রাক্টের মাধ্যমে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই ডিভাইন অরিজিন থেকে কিন্তু একটু একটু করে সোশ্যাল কন্ট্রাক্টের দিকে এগোচ্ছি, যখন আমরা ব্রাহ্মণিক্যাল টেক্সট থেকে আমরা বুদ্ধিস্ট টেক্সটে বা পালি টেক্সটে দিকে এগোচ্ছি। অর্থাৎ উই আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অর্থোডক্স স্কুল ইনটু দ্য হেটেরোডক্স স্কুল। কিন্তু এখানে কি গল্পটা শেষ হচ্ছে? তা নয়, কারণ হেটেরোডক্সের পরে কিন্তু আবার আমরা অর্থোডক্সে ফিরে যাচ্ছি, বাট দিস টাইম the orthodox school is a little different in sense that we are referring to the sources of অর্থশাস্ত্র and মহাভারত। এবং এই অর্থশাস্ত্র মহাভারত দিয়েই আমি আজকে আমার বক্তব্য শেষ করব। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাবাউট অর্থশাস্ত্র is that despite অর্থশাস্ত্র being considered as a Brahmanical text, that is, it is certainly not it does not belong to the heterodox school completely, but there are certain thoughts and strands of thought which are not extremely Brahmanical as well. এবং অর্থশাস্ত্র আমরা অর্থ মানে যে 4টে পুরুষার্থ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এবং সেখান থেকে ধর্মশাস্ত্রের কথা অলরেডি আগে হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমরা অর্থশাস্ত্রের কথা বলছি। সেখান দিয়ে কি প্রমাণিত হচ্ছে না অর্থশাস্ত্র অর্থাৎ কৌটিলীয় অর্থশাস্ত্র, এখানে কিন্তু অর্থশাস্ত্র অনেকেই লিখে গেছেন, কিন্তু the one we are referring to right now in my discussion is the অর্থশাস্ত্র of কৌটিল্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কৌটিল্য কোনো একটি মানুষ ছিলেন নাকি it was a group of Brahmins who adhered to the ideas or a school of thought যেটাকে কৌটিল্য বলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ডিবেট আছে। তো আমরা যদি আরপি কাংলের অনুদিত বইটি পড়ি, ট্রান্সলেটেড বইটা পড়ি, তো which is কৌটিল্য অর্থশাস্ত্র, সেখানে কিন্তু স্পষ্টভাবে প্রাথমিকভাবে এটা বলা হচ্ছে যে অর্থ কথাটা এখানে আছে, মানে it is about the science of polity, মানে যেখানে
রাজনীতিকে একটি সায়েন্স হিসেবে দেখা হচ্ছে, দ্যাট ইজ আ সাবজেক্ট অফ স্টাডি, এন্ড অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এই রাজনীতির পড়াশোনার মাধ্যমে আমাদের এখনকার ফোকাস হচ্ছে টু প্রোটেক্ট দি আর্থ উইচ প্রোটেক্টস আস অর উইচ হেল্পস আস টু সাস্টেন, অর্থাৎ ভূমিকে রক্ষা করে বা ভূমিকে কি কি উপায় রক্ষা করা যায় যা আমাদেরকে রক্ষা করে। বৃত্তি ফর এক্সাম্পল, এই বৃত্তি বা ইকোনমিক্স এর স্টাডিটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে অর্থশাস্ত্র, কিন্তু ইকোনমিক্স এর স্টাডি মানেই এটা নয় যে শুধুমাত্র অর্থ বা টাকা পয়সা নিয়ে স্টাডি হওয়া। যখন আমরা ইকোনমি নিয়ে পড়াশোনা করছি সেখানে সেই থেকে কিন্তু আমরা আমাদের রাজনীতি নিয়েও পড়াশোনা করতে হবে, সেটি অর্থশাস্ত্রে পরিষ্কার করে বলা হচ্ছে। এবং তা থেকে এটাই প্রমাণ হচ্ছে যে the concept of state is now attaining a level of maturity which was not evident before. কিভাবে আমরা পরিচয় পাচ্ছি না, যেটা আমি সবচেয়ে আগে বলেছিলাম, সপ্তাঙ্গ থিওরি, অর্থাৎ a state which has 7 limbs. And what are the limbs of the state? তার মধ্যে আমরা যে 7টা অঙ্গের কথা বললাম, the major 7 limbs of the society of course starts with the monarch himself, এবং মোনার্কের সাথে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট এলিমেন্টটা আসে, অর্থাৎ দ্য সেকেন্ড লিম্ব অফ দ্য, জাস্ট আ সেকেন্ড, তো সেকেন্ড যে অঙ্গটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মানে আফটার স্বামী উই গো ইনটু দ্য মিত্র, এবং মিত্র তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অমাত্য। অ্যাকচুয়ালি স্বামীর সঙ্গে অমাত্য is directly connected because the Swami is always helped or মানে he is what do I call that, মানে ওনাকে সবসময় সঙ্গ দিচ্ছেন হচ্ছে অমাত্যরা, এবং অমাত্যের সঙ্গে তার নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোষ অর্থাৎ ট্রেজারি। ট্রেজারির সঙ্গে ফোর্থ ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে দুর্গ অর্থাৎ প্রোটেকশন, এবং প্রোটেকশনের সঙ্গে সঙ্গে ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য জনপদ, অর্থাৎ আপনি কি প্রোটেক্ট করবেন। অফকোর্স জনপদ বা টেরিটরি, কিন্তু জনপদ মানে শুধুমাত্র টেরিটরি নয়, টেরিটরি ওয়্যার উই ফাইন্ড আ কমিউনিটি রিসাইডিং, দ্যাট ইজ আ টেরিটরি উইথ আ পপুলেশন ইন শর্ট। তাহলে আমাদের কি কি দাঁড়ালো, স্বামী এবং তার সাথে অমাত্য, তার সাথে সাথে কোষ, দুর্গ, জনপদ। তাহলে আমাদের পড়ে রইল আরো দুটো এলিমেন্ট। সো দ্য সিক্সথ এলিমেন্ট ইজ দ্য দণ্ড। দণ্ড এবার এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ধর্মশাস্ত্রতে একটু একটু পরিচয় পাওয়া যাচ্ছিল, কিন্তু অর্থশাস্ত্রে তার একটা কনক্রিট ডেফিনিশন এবং ডিসক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ রাজা যখন রাজ্য শাসন করবেন সে যেমন দয়ালু হবেন, কিন্তু এমনও সময় আসতে পারে যখন তাকে দণ্ড ধারণ করতে হতে পারে, অর্থাৎ পানিশমেন্ট। শুধু সবসময় ভালোবেসে গেলেই হয় না, কখনো কখনো আমাদেরকে দণ্ড ধারণ করতে হয় ইন অর্ডার টু পানিশ দ্য অফেন্ডার্স, যাতে ভবিষ্যতে রাজ্যে শান্তি বজায় থাকে এবং কেউ সেই দণ্ডের ভয় অশান্তি ঘটাবার চেষ্টা বা চিন্তা না করেন। সো হিয়ার অর্থশাস্ত্র, the Kautilya অর্থশাস্ত্র clearly demarcates and signifies the importance of Dando as one of the important elements of a state. Lastly, followed by the Mitro, that is the ally. সুতরাং একটি মানে তৎকালীন যুগে, প্রাচীন যুগে যদি আমাকে রাষ্ট্রের কথা ভাবতে হয়, আর রাষ্ট্র which has a territory, which has a army, armed force, যেটাকে আমরা দুর্গের মাধ্যমে বুঝতে পারছি, আর্ম ফোর্সের সঙ্গে সঙ্গে আর্ম ফোর্সকে আমরা কিভাবে মেনটেন করছি না, কোষ অর্থাৎ ট্রেজারি, and of course king and his ministers are there to brainstorm about how to use the resources, and lastly followed by the ally or the mitro, because মিত্র না থাকলে রাজার পক্ষে একা রাজ্য চালনা করাটা কঠিন হয়ে দাঁড়ায়। সে মানে মন্ডলা থিওরি অনুযায়ী যদি আমাকে মানে চতুর্দিকে যদি আমি শত্রু দ্বারা বেষ্টিত হই, তাহলে it becomes very hard for the king to administer the state. এবং এরকম অনেক ডিবেট আছে যে কৌটিল্য ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্তের মৌর্য চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, অনেক কিছু, কিন্তু সেটা আমি একটু আগেই বললাম যে
there is a debate in the first place regarding the existence of Kautilya as a single person. কারণ ইভেন অর্থশাস্ত্র এই পুস্তকটিও কিন্তু ভিন্ন সময় ধরে লেখা, সেটি লেখনির মাধ্যমে খুব যথেষ্টভাবে পরিষ্কার। এবং আরেকটি হচ্ছে কনটেক্সট, কি কনটেক্সটে লেখাটা হচ্ছে সেটার মাধ্যমে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে অর্থশাস্ত্র কোনো একটি স্পেসিফিক টাইমে লেখা হয়নি। তো এরকম একটা সময় যখন আমরা অর্থশাস্ত্রে এত খুঁটিয়ে পড়তে গেলে যেটা বুঝতে পারছি যে রাষ্ট্র নিয়ে এত ক্লিয়ার একটা কনসেপ্ট আছে, সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আরেকটি টেক্সটে যেটাকে আমরা মহাভারত হিসেবে চিনি। এবং মহাভারতে একটি অংশ, পুরো রাজধর্ম সেকশন যেটাকে বলা হয়, রাজধর্ম সেকশনে আমরা জানতে পারি যেটাকে, যে অ্যাকচুয়ালি রাজধর্ম সেকশন কোন সেকশনটা, যেখানে কিনা ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত এবং যুধিষ্ঠিরকে উনি মানে জ্ঞান প্রদান করছিলেন যে কি রাজার কি রোল হওয়া উচিত, একটা রাষ্ট্র কি রকম হওয়া উচিত, রাষ্ট্র চালনা কি রকম হওয়া উচিত ইত্যাদি বিষয় যখন উনি জ্ঞান প্রদান করছেন, সেটি ভবিষ্যতে রাজধর্ম সেকশন হিসেবে আমরা পড়াশোনা করি। অফকোর্স মহাভারত নিয়ে প্রচুর টেক্সট আছে মার্কেটে, এবং there are certain texts which are very good, but এই মুহূর্তে for the upcoming scholars I will still suggest to go through UN Ghoshal and RS Sharma books. এবং যাই হোক, তো মুদ্রা কথা হচ্ছে এটা যে even মহাভারত also considers the existence of a state with several limbs, not exactly 7 যেরকম ভাবে আমরা অর্থশাস্ত্রে পাচ্ছি, কিন্তু মোটামুটি there are many similarities between the text of, or between the concept of the state and its administration in অর্থশাস্ত্র as well as in রাজধর্ম section। এবং এইখানে আবার মজার ব্যাপার হচ্ছে এটা, ঠিক যেভাবে আমরা সোশ্যাল কন্ট্রাক্টের পরিচয় পেয়েছিলাম পালি টেক্সট বা দীঘা নিকায়াতে, মহাভারতে কিন্তু আবার এখানে দৈবিক মানে যেটাকে বলে ডিভাইন ইন্টারভেনশনের আবার পরিচয় পাচ্ছি। কারণ talking about Brahmanical text, Brahmanical দৈবিক বা ডিভাইন ইন্টারভেনশন একটা কনসেপ্ট চলেই আসে in order to validate or legitimize the position of Brahmins as well as the Kshatriya. So স্টেট কনসেপ্টটা যেমন ডেভেলপ করে যাচ্ছে যখন মহাভারতের গল্পে আসছি, কিন্তু at the same point of time there are certain things which remain constant across the ages, যার মধ্যে একটি হলো বর্ণ ব্যবস্থাটাকে অটুট রাখা, অর্থাৎ there should not be mobility among the caste, অর্থাৎ বৈশ্য ক্ষত্রিয় বা ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়ে যাওয়া বা শূদ্র বৈশ্য হয়ে যাওয়া এরকম যেন কোনো রকম কোনো ভাবেই না হয়। তাতে কি হবে না, সমাজে অশান্তি শুরু হবে, সমাজে ভাঙন লাগবে। সুতরাং অর্থশাস্ত্র বলি বা মহাভারত বলি, it is always the duty of the king to maintain the social stability. And how does he do that? By using or utilizing dando in order to punish the offenders who dares to go against the orders of the king and who dares to disrupt the orders of the society. So in summary বা খুব শর্টে, মানে এটা তো কত মানে যেটাকে আমি আগেই বলছিলাম যে একটি হাতিকে বনসাই হিসেবে বনসাই করে পড়ার মতো একটাই পলিটিক্যাল থট পড়া। তো 1 ঘন্টার মধ্যে যতটুকু আমরা বা আমি বোঝাতে পারলাম, তার মধ্যে কনক্লুশন এটাই দাঁড়ায় যে just as there was a consciousness that India never had a history or the Indian subcontinent never had a history, কিন্তু দেখা গেল যে আমাদের এখানে যে ইতিহাস চর্চা বা ইতিহাস মানে ইতিহাস পুরাণ বা এসব মানে নানান রকম ভাবে ইতিহাসকে বোঝা, which might not align with the enlightenment tradition of studying history, ঠিক সেটা যখন আমরা বুঝতে পারছি তখন আমরা কি করছি না, আমাদের টেক্সট গুলো থেকে আস্তে আস্তে আমরা ইনফরমেশন খুঁজে বের করার চেষ্টা করছি রিগার্ডিং দি এনশিয়েন্ট অর দি আর্লি ইন্ডিয়ান স্টেট অ্যান্ড সোসাইটি অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো ঋগ্বেদ থেকে যজুর্বেদ আমরা একদম প্রাচীনতর বা প্রাচীনতম আইডিয়াস গুলো পাচ্ছি, যখন 10th মন্ডলা ঋগ্বেদের যে 10ম মন্ডল এবং পুরুষ সূক্ত যে হিমস গুলো পাচ্ছি, সেখান থেকে বর্ণ ব্যবস্থা বা সামাজিক দ্য সোশ্যাল কনটেক্সটটা বুঝতে পারছি। ঠিক সেখানে রাজার কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার নয়, কারণ আমি আগে বলেছি দিস ইজ আ সোসাইটি হুইচ ইজ মোস্টলি প্যাস্টোরাল নোম্যাডিক অ্যান্ড লেটার দে বিকাম সেডেন্টারি, অর্থাৎ তারা আস্তে আস্তে সেটেল করা শুরু করেন। সুতরাং যে কমিউনিটি প্যাস্টোরাল নোম্যাডিজম থেকে সেটেলমেন্টে যাচ্ছে তার পক্ষে স্পেসিফিক টেরিটরি, স্পেসিফিক নাম্বার অফ ক্যাটলস এটা
অ্যাসার্টেন করাটা মানে তাদের ক্ষেত্রে খুব সোজা নয়। The idea is developing. So we need to understand যে we are in a developmental phase which gets a concrete shape around the times when we are studying the Yajurved and the Brahmanas. এবং যজুর্বেদের ক্ষেত্রে it is very clear that the role of the chief, যাকে আমরা রাজাও বলছিলাম একটু আগে, সেই রাজা কিন্তু এখন শুধুমাত্র একজন ট্রাইবাল চিফ নয়, বাট সামবডি হু ইজ অ্যাকচুয়ালি গোয়িং থ্রু আ রিচুয়াল, যেটাকে যেরকম আমি বললাম যে বাজপেয়, রাজস্ব এবং অশ্বমেধ এরকম কয়েকটা রিচুয়ালস এর মাধ্যমে তার পজিশনটা আরো বেশি লেজিটিমেশন পাচ্ছে। এবং এই লেজিটিমেশনের মাধ্যমে যেটা দাঁড়াচ্ছে যে তার রোলটাও কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে, বাট ইন কনফ্লুয়েন্স উইথ দ্যাট অফ দ্য ব্রাহ্মিনস, বিকজ তাদের রোলটা কি হচ্ছে না, রাজাকে সেই লেজিটিমেশনটা দেওয়া পুজো অর্চনার মাধ্যমে। তো এই পূজা অর্চনার মাধ্যমে ব্রাহ্মণরা যেই ইম্পর্টেন্সটা সোসাইটিতে পেয়েছেন এবং তাদের রোলটা কি হচ্ছে না, আমরা আছি বলে ক্ষত্রিয়দের একটা লেজিটিমেশন হচ্ছে। এই কেমিস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে এবং মাঝে মাঝে পাল্টেও যাচ্ছে। এবং ফাইনালি যেটা দাঁড়াচ্ছে যে at the end of it all, during the times of Mahabharata, it becomes very clear the role of the king, and which is defined as we in the Rajdharma section, as well as the role of the other segment of the caste system of the society. So আমি বক্তব্য শেষ করছি, তো কোনো question I will be able to address. থ্যাংক ইউ ম্যাম। What একটি is the প্রশ্ন difference আছে between the political system of ancient India and early modern India? Okay. Well, there are a lot of differences. যেমন ancient বা early India এবং early modern India, আচ্ছা, I hope I have been able to explain the difference between, I mean, early India আর early modern India কিন্তু এক জিনিস নয়। তো ancient India এর ক্ষেত্রে আমাদের রাষ্ট্র আইডিয়াটা কি সেটাকে আগে বুঝতে পারলেই ডিফারেন্সটা বোঝা যাবে। কারণ তখন আমরা এই নেশন স্টেট এই কনসেপ্ট গুলো কিন্তু ডেভেলপ করছে না। সুতরাং পলিটিক্স বা পলিটিক্যাল সিস্টেম বোঝার কনসেপ্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। কারণ আর্লি মডার্ন ইন্ডিয়া is happening or arises at a time where the concept of nationhood, nationalism has made its appearance. But that is not the case with that of ancient India, because at that point of time it is a territory under your control which happens to be your zone of control. So whatever happens within that territory and among the people residing in that territory is something which gives rise to a specific political thought, and political systemটাও ন্যাচারালি সেইভাবে arise করছে in conjunction with the social political context of that time. So সময়টাই যখন এতটা ডিফারেন্ট, মানে এনশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে এবং আর্লি মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে there is a huge difference. The consciousness of territory, the consciousness of nationalism, feeling of togetherness, and most importantly the fact that the certain political concepts had made its appearance or reappearance in the early modern age through the times of enlightenment, that creates a lot of difference in how you understand the role of the state as. আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছিলাম যে এই এনসিয়েন্ট পলিটিক্যাল সিস্টেমের সোর্স গুলো যদি একটু বলতেন আর কি। আমি কি এটা লিখে দেব? তাহলে আমার মনে হয় পরে যদি আমি লিখে দিই তাহলে বোধহয় সুবিধা হবে। কারণ এক্সাক্ট নামগুলো, হ্যাঁ, কারণ এক্সাক্ট নামগুলো না বললে এটা আমারই যাকে বলে গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সিস্টেম অফ এনসিয়েন্ট ইন্ডিয়া? হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সিস্টেম অফ এনশিয়েন্ট? আচ্ছা, পলিটিক্যাল সিস্টেম আমরা মোটামুটি যে দুটো মেইনলি দেখতে পাই, একটা হচ্ছে মোনার্কিক্যাল, আরেকটা হচ্ছে রিপাবলিকান। এবং এটার উৎস আমরা মেইনলি দেখতে পাচ্ছি যে মহাজনপদের সময় থেকে, যখন যেটা আমি বলেছিলাম যে প্যাস্টোরাল নোম্যাডিক কমিউনিটি থেকে যখন সেডেন্টারি ফর্মে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ওরা সেটেল করছে, এগ্রিকালচারাল সেটেলমেন্টস হচ্ছে, সেখান থেকে জনপদ তৈরি হচ্ছে এবং জনপদ থেকে মহাজনপদ তৈরি হচ্ছে। এই যে 16টি মহাজনপদ যখন দেখছি সাবকন্টিনেন্ট জুড়ে, তার মধ্যে দুটো মেজর ট্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোনার্কিক্যাল আর একটা হচ্ছে রিপাবলিকান।
তো মগধ বলুন বা কাশী কোসালা এইসব জায়গাগুলো হচ্ছে মেনলি মোনার্কিক্যাল ফর্ম দেখা যায়। আর বৃজ্জি, এই বৃজ্জি ইজ বিকামস আ লিটল significant because of the republican form, so we call it the Vrijji republics, সেখানে কিন্তু monarchical form আমরা দেখতে পাই না। এবং গৌতম বুদ্ধ ফর এক্সাম্পল হি অ্যাকচুয়ালি কামস ফ্রম আ রিপাবলিকান সিস্টেম। হয়ে গেছে বলো। আচ্ছা ম্যাম, আমরা হ্যাঁ ম্যাম, বলছিলাম আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা ওই আগের যে ইকোনমিক্স যে ব্যাপারটা ছিল, তো এই মডার্ন ইন্ডিয়াতে আমরা কি কৌটিল্যের অর্থশাস্ত্রটাকে আবার মানে ইয়ে করতে পারি, মানে ওটাকেই দিয়ে চর্চা করতে পারি বর্তমানের যে? অবশ্যই পারি, মানে দেখুন কৌটিল্যের অর্থশাস্ত্র একটি নরম্যাটিভ টেক্সট, ঠিক আছে। এবং যদি সাপোজ আমি যদি আরপি কাংলের বইটাই যদি পড়ি, কৌটিল্য মানে KAUTILIYA, এটা কিন্তু কৌটিল্যন বা কৌটিল্য অর্থশাস্ত্র নয়। সো কৌটিল্য অর্থশাস্ত্র একটি টেক্সট আছে, এটি একটি নরম্যাটিভ টেক্সট এবং কোন একটি বিশেষ রাজাকে ঘিরে কিন্তু নয়। আমরা বলে থাকতে পারি যেটা চন্দ্রগুপ্ত মৌর্য বা অশোকের সময়, কারণ এমন, যেমন ফর এক্সাম্পল আমি কারণ কথাটা কেন বললাম, কৌটিল্যের অর্থশাস্ত্রে যখন আমরা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের যে টার্মস গুলো বা যে ডিভিশনস গুলো দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে মেগাস্থেনেসের ইন্ডিকা, আবার যেই বইটা অ্যাকচুয়ালি অরিজিনালে পাওয়া যায়নি কখনো, সেই ইন্ডিকার পরবর্তী মানে ইন্ডিকাকে ধরে পরবর্তী ঐতি ডায়োডরাস বা প্লাইনি এরা যারা লিখেছেন তাদের লেখার মাধ্যমে এমন কিছু টার্মস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস দেখতে পাচ্ছি which has some similarity with that of অর্থশাস্ত্র। আবার ধরুন অশোকের পিলার ইনস্ক্রিপশন, শিলালিপি যেগুলো আর কি, তো সেখানেও এমন কিছু টার্মস পাওয়া যায় যেটার সঙ্গে একটু হলেও সিমিলারিটিস আমরা পেতে পাই, মানে পাই অর্থশাস্ত্রের সঙ্গে। কিন্তু at the same point of time there are certain concerns which has never lost relevance even with time. তো ফর এক্সাম্পল ধরুন মানে কি বলে ওটাকে, 6 প্রিন্সিপালস অফ ফরেন পলিসি, বা আপনি ডোমেস্টিক পলিসি ধরুন না, এমন আমরা ডোমেস্টিক পলিসিতে যখন আমরা একটা সেন্ট্রালাইজড অথরিটির রূপ দেখতে পাচ্ছি অর্থশাস্ত্রের মধ্যে, এবার সেন্ট্রালাইজড অথরিটি ইজ সামথিং উইচ ইজ আনথিঙ্কেবল ইন আ প্রি মডার্ন স্টেট। কারণ তখনকার দিনে মোবাইল ফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে খবর পাঠাতো না, ঘোড়ার মাধ্যমে, তো উইচ এনিওয়ে টেকস আ লট অফ টাইম। তো সেন্ট্রালাইজেশন ইজ মানে যদিও এইচ.সি. রয় চৌধুরী মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়ার একটা ভাবনা চিন্তা ছিল। এবং অর্থশাস্ত্রে ডাইরেক্টলি না হলেও যখন আমরা প্রত্যেকটা একটা বিভাগ করে দিচ্ছি, আমাদের আমাদের মিনিস্ট্রিতে কি হচ্ছে, there is a PMO in Delhi, এবং there is a council of ministers, cabinet ministers, এবং এই ক্যাবিনেট অ্যান্ড দেন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, তাদের সবার এক একটা পোর্টফোলিও আছে। ঠিক সিমিলারলি কিন্তু আমরা প্রাচীন ভারতের ক্ষেত্রেও যদি আমরা ধরে নিই যে কৌটিল্য প্রাচীন ভারতের সঙ্গে যুক্ত, সেখানেও কিন্তু আমরা পোর্টফোলিও এন্ড মিনিস্ট্রিজ এন্ড ডিপার্টমেন্টস দেখতে পাচ্ছি। এবার সেটা চালনা করাটা ন্যাচারালি ইট চেঞ্জেস উইথ দ্য কনটেক্সট অ্যান্ড টাইম। কিন্তু আমরা যদি ধরুন ফরেন পলিসির ক্ষেত্রে দেখি, সেখানে অনেক রকম যুদ্ধের কথা বলা হচ্ছে, কূটযুদ্ধ, ধর্মযুদ্ধ। তো এই কনসেপ্ট গুলোকে এটা কখন হয়, এত রকম চিন্তা ভাবনা যে একটা রাজা কিভাবে তার নেবারহুডকে চালাবে, যে আমরা এখন যে নেবারহুড পলিসি ফলো করি, হাউ শ্যাল দ্য কিং অর ফর এক্সাম্পল দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া will administer the state with regard to the enemies territorial boundaries of India. আমি মানে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ও আচ্ছা, না আসলে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। ওকে, সো আমরা যদি কখনো মানে আমি খুব মানে নর্মাল ভাবেই বলছি, আমি টার্মস অ্যান্ড টার্মিনোলজিস ইউজ করছি না। যেমন ধরুন যখন আপনার শত্রু খুব শক্তিশালী হবে অথচ আপনার সেই ক্ষমতাটা নেই, সেখানে কি আপনার উচিত হবে যে আপনি শত্রুকে সম্মুখ সমরে গিয়ে ফেস করা? সেটা ঠিক হবে না। তখন উনি কি বলছেন না,
আপনি নিজেকে আপনি নত মস্তকে নিজেকে তৈরি করা শুরু করুন এবং শত্রুর সঙ্গে কিছুটা হলে সন্ধি স্থাপন করা শুরু করুন, বা এমন একজনের সঙ্গে সন্ধি স্থাপন করুন যে আপনাকে আপনার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় আপনাকে হেল্প করবে। অ্যান্ড দেন ইউ ফেস ইউর এনিমি উইথ ফুল মাইট। তো এরকম কয়েকটা চিন্তা ভাবনা বা চিন্তা ধারা আছে, যেমন আমি দণ্ডের কথা বললাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট the ruler of a country, be it a democratic ruler or a autocratic ruler, the ruler should maintain a balance between welfare and punishment. যেটা আমি বললাম যে আপনি প্রজাদের কথা ভেবে ভালো কাজ করছেন, খুব ভালো কথা, কিন্তু এমন অনেক প্রজা থাকতে পারে যারা আপনার বিরুদ্ধাচরণ করবে এবং সেটা হয়তো অনৈতিকও হতে পারে। সে এবার কি নৈতিক কি অনৈতিক সেটা তো অফকোর্স রুলিং পাওয়ারই ডিসাইড করবেন। এবার in a ancient state it is possible that the ruler would be unlike democratic state of now, এবং সেই দণ্ড ধারণ করবেন এই বোঝাতে যে তুমি এই সমাজে থাকতে গেলে এবং সমাজ থেকে যদি সুখী রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, তোমাকে কয়েকটা নিয়ম ফলো করতে হবে। তুমি যদি নিয়ম ফলো না করতে পারো তুমি দণ্ডভুক্ত হবে। সো আমার মানে এটি আমার মত যে কৌটিল্য তো অন্তত সেরকমই কিছু পয়েন্টস আছে, বা এমন কিছু কৌটিল্য কন্টেন্টটাই এমন যে ইভেন মডার্ন পিরিয়ডেও আমরা যদি ভালো করে বুঝতে পারি কন্টেন্টটা আমরা ফলো করতে পারবো। বাট ইয়েস, হুবহু ফলো করাটা ওয়ন্ট বি প্র্যাকটিক্যাল, কেন কি এই বইটি যতই হোক একটি প্রি মডার্ন কনসেপ্ট বা কনটেক্সটে লেখা, এবং মডার্ন কনটেক্সট উইচ হ্যাজ চেঞ্জ থ্যাঙ্কস টু, যেটা আমি বললাম যে রাইজ অফ সার্টেন পলিটিক্যাল আইডিওলজিস অ্যান্ড দ্য political situations thereafter, মানে আমরা যদি 18th century পরে political situation দেখি, and since India has been a part of this context thanks to being colonized for 200 years, সেখানে ন্যাচারালি সিচুয়েশন অনেক পাল্টে গেছে, কিন্তু there will be certain relevance of those points with the current policies both domestic and foreign. আমার এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম এত বড় একটা টপিককে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আশা করব পরবর্তী দিনে আরো এই নিয়ে আলোচনা হবে, মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট থিওরি এগুলো নিয়ে, এবং আশা রাখবো আমরা সমৃদ্ধ হব, অনেক কিছুই জানলাম। আর আমাদের সঙ্গে যে সমস্ত যুক্ত ছিলেন, যে সমস্ত গবেষক বন্ধু, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ম্যাডামকেও ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আজকে এখানে আলোচনা আমরা শেষ করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ।